টেক্সটাইল ফাইবার এবং পলিমারের রসায়ন। আমার ইউটিউব চ্যানেল AKRC লার্ন টেক্সটাইল কেমিস্ট্রি। এই ইউটিউব চ্যানেলটি খোলার উদ্দেশ্য হলো সারা বিশ্ব জুড়ে টেক্সটাইল এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্মরত ছাত্র, গবেষক এবং লোকেদের সাথে আমার জ্ঞান শেয়ার করা। আমি অধ্যাপক ডক্টর অসীম কুমার রায়চৌধুরী, প্রাক্তন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, সরকারি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি, শ্রীরামপুর, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। ভূমিকা: মানব সভ্যতার ইতিহাসে বস্ত্র এবং পোশাক গুরুত্বপূর্ণ। প্রথম পোশাক 1 লাখ থেকে 5 লাখ বছর আগে সম্ভবত ব্যবহার করা হয়েছিল। বিশ্বব্যাপী টেক্সটাইল ফাইবারের উৎপাদন 1975 সালে ছিল প্রায় 24 মিলিয়ন মেট্রিক টন MMT। 2020 সালে বৃদ্ধি পেয়ে 113.8 মিলিয়ন মেট্রিক টন এরও বেশি, যার মধ্যে প্রাকৃতিক তন্তুর উৎপাদন ছিল 25.2 MMT এবং মনুষ্যসৃষ্ট তন্তুর উৎপাদন ছিল 87.6 MMT। 1990 সালেই প্রথম তুলার চেয়ে বেশি কৃত্রিম ফাইবার উৎপাদিত হয়েছিল। পরবর্তী 20 বছরে দ্বিগুণ হয়েছে। 2020 সালে বিশ্বব্যাপী ফাইবার উৎপাদনের 64% ছিল সিনথেটিক ফাইবার, যার মধ্যে পলিস্টারের উৎপাদন ছিল 54%। 2030 সালে সম্ভাব্য উৎপাদন 149 MMT। 2030 সালে ব্যক্তিপ্রতি টেক্সটাইলের ব্যবহার প্রায় 17.5 কেজি। এই তথ্য পাওয়া গেছে www.statista.com 30 অক্টোবর 2023। টেক্সটাইল ফাইবারের অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হল উচ্চ নমনীয়তা, উচ্চ সূক্ষ্মতা, দৈর্ঘ্য এবং বেধের একটি উচ্চ অনুপাত, উৎপাদন এবং ব্যবহারের সময় ছিন্ন প্রতিরোধ করার জন্য যথেষ্ট শক্তি, যথেষ্ট তাপ এবং রাসায়নিক স্থিতিশীলতা, চূড়ান্ত ব্যবহারের উপর নির্ভর করে 5 থেকে 50% সম্প্রসারণ যোগ্যতা। অনেক প্রাকৃতিক ফাইবার অনুপযুক্ত কারণ যথেষ্ট লম্বা, নমনীয় বা শক্তিশালী নয়। উদ্ভিজ ফাইবারের বৈশিষ্ট্য মাটি, খাদ্য এবং অন্যান্য জলবায়ু এবং পরিবেশগত অবস্থার উপর নির্ভর করে। প্রাণীজ তন্তুগুলি বৈশিষ্ট্য মূলত জেনেটিক বৈচিত্র্য এবং ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে। মনুষ্যসৃষ্ট তন্তুগুলির বৈশিষ্ট্য মূলত অভিন্ন এবং উৎপাদনের সময় ব্যাপকভাবে নিয়ন্ত্রিত হয়। তবে মনুষ্যসৃষ্ট তন্তুর উৎপাদনে সামান্য পরিবর্তন তাদের রঞ্জনযোগ্যতা, শক্তি এবং অন্যান্য বৈশিষ্ট্য উল্লেখযোগ্য পরিবর্তিত হয়। টেক্সটাইল ফাইবার বা তন্তুর ভৌত কাঠামো: প্রতিটি পৃথক ফাইবার ভিন্ন রাসায়নিক কাঠামো, লক্ষ লক্ষ পৃথক দীর্ঘ আণবিক শৃঙ্খল দিয়ে তৈরি। পৃথক তন্তুর মধ্যে এই আণবিক শৃঙ্খলগুলির সজ্জা বা অ্যারেঞ্জমেন্ট এবং অভিযোজন বা ওরিয়েন্টেশন ভৌত বিন্যাসবিদ্যা বলা হয়। ভৌত বিন্যাসবিদ্যা ফাইবারের সামগ্রিক প্রস্থচ্ছেদ এবং আকৃতি তন্তুর বৈশিষ্ট্যগুলিকে প্রভাবিত করে। তন্তুর মৌলিক, ভৌত এবং রাসায়নিক বৈশিষ্ট্যগুলো মূলত তন্তুর গঠনকারী দীর্ঘ আণবিক শৃঙ্খলের রাসায়নিক কাঠামোর উপর নির্ভর করে। পলিমারাইজেশন ডিগ্রি বা ডিপি। ডিপি হল ন্যূনতম কাঠামোর সংখ্যা যা একটি আণবিক শৃঙ্খলে পুনরাবৃত্তি হয়। তুলার ডিপি প্রায় 10,000 এবং ভিস্কোস রেয়নের প্রায় 300 থেকে 350। মানবসৃষ্ট ফাইবারের ডিপি এই ফাইবারগুলির উৎপাদনের সময় বিভিন্ন কারণ দ্বারা নির্ধারিত হয়। পলিমার। পলি মানে বহু। একটি দীর্ঘ শৃঙ্খল বা পলিমার নামক একটি অণু তৈরি করতে বহু সংখ্যক মনোমার, মনো মানে এক, মার মানে একক, বহু সংখ্যক মনোমার একসাথে সংযুক্ত করা হয়। কোপলিমার হলো দুটি বা ততোধিক ভিন্ন মনোমার দ্বারা গঠিত হয়। কোপলিমারে মনোমারের ক্রমে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। কিছু পলিমারে অতিরিক্ত মনোমার থাকতে পারে যা পলিমার শৃঙ্খলের অংশ নয়। সেগুলো ফাইবারের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য যেমন রঞ্জনের সাথে সম্পৃক্ততা উন্নত করার জন্য
অন্তর্ভুক্ত করা হয়। এই মনোমারগুলি প্রধান চেনের অংশের পরিবর্তে পার্শ্ব ঝুলন্ত অংশ হিসাবে যোগ করা হয়। এই পলিমারগুলিকে গ্রাফটেড পলিমার বলা হয়। চিত্রে প্রতীকীভাবে সমপরিমাণ মানে একক মনোমারের তৈরি কোপলিমার এবং গ্রাফটেড পলিমারের রাসায়নিক কাঠামো প্রদর্শিত হয়েছে। আয়তক্ষেত্র, বৃত্ত, ত্রিভুজ তিনটি ভিন্ন 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 মনোমারের রাসায়নিক কাঠামো বোঝায়। হ্যাঁ, সমপরিমাণের ক্ষেত্রে তিনটি পলিমার চেন দেখানো হয়েছে, যেগুলি প্রত্যেকটি একক মনোমার দ্বারা গঠিত। কোপলিমারের ক্ষেত্রে দুটি পলিমার চেন দেখানো হয়েছে, প্রতিটি একাধিক মনোমার দ্বারা গঠিত। গ্রাফটেড পলিমারের ক্ষেত্রে একটি মনোমার মূল পলিমার শৃঙ্খলের ওপর ঝুলন্ত অবস্থায় থাকে, পার্শ্ব ঝুলন্ত অবস্থায় থাকে। স্ফটিক বা সুবিন্যস্ত অঞ্চল এবং অবিন্যস্ত অঞ্চল। স্ফটিক আকৃতির দ্যাট ইজ ক্রিস্টালাইন কঠিন পদার্থে পরমাণু বা অণুগুলি একটি পুনরাবৃত সুসংজ্ঞায়িত প্যাটার্নে সাজানো থাকে, যাকে স্ফটিক জালি বা ক্রিস্টাল ল্যাটিস বলা হয়। স্ফটিকগুলির তীক্ষ্ণ সুসংজ্ঞায়িত অভিমুখ রয়েছে এবং তাদের নিয়মিত বিন্যাসের কারণে প্রতিসাম্য বা সিমেট্রি প্রদর্শন করে। তাদের স্বতন্ত্র গলনাঙ্ক রয়েছে। এই নিয়মিত ব্যবস্থা সমস্ত কঠিন পদার্থ জুড়ে প্রসারিত। দীর্ঘ শৃঙ্খল অণুগুলি বেশিরভাগেরই একটি নির্দিষ্ট অভিমুখ থাকে। অন্য কথায় এদের ওরিয়েন্টেশন ডিগ্রি বেশ উচ্চ। অবিন্যস্ত আর অ্যামরফাস কঠিন পদার্থে পরমাণু বা অণুর বিন্যাসে কোনো দীর্ঘ সীমার ক্রম থাকে না। তাদের একটি নির্দিষ্ট স্ফটিক জালির অভাব রয়েছে এবং এলোমেলোভাবে বিকৃত কাঠামো প্রদর্শন করে। স্ফটিক আকৃতির কঠিন পদার্থের একটি ক্রমানুসারে পুনরাবৃত্তি কাঠামো থাকে, অন্যদিকে অবিন্যস্ত কঠিন পদার্থের দীর্ঘ সীমার ক্রম নেই এবং এলোমেলো থাকে। উভয় প্রকার অঞ্চলই পদার্থের ভৌত এবং রাসায়নিক বৈশিষ্ট্য নির্ধারণে অপরিহার্য ভূমিকা পালন করে। ওরিয়েন্টেশন এবং স্ফটিকতার পরিমাণ। ভৌত বিন্যাস বা ওরিয়েন্টেশন পলিমার শৃঙ্খল বা সেগমেন্টের একটি নির্দিষ্ট দিকের বিন্যাস বোঝায়। স্ফটিকতার ডিগ্রি হলো একটি পলিমারের স্ফটিক অংশের বা ক্রিস্টালাইন অংশের পরিমাণ। এই দুটি গুরুত্বপূর্ণ পরিমাণ ফাইবারের ভৌত বিজ্ঞানকে দৃঢ়ভাবে প্রভাবিত করে। অবিন্যস্ত অঞ্চলে আণবিক শৃঙ্খলাগুলি যথাযথভাবে সাজানো থাকে না, একটি এলোমেলো কুণ্ডলী গঠন করে, যেমন চিত্রে দেখানো হয়েছে। অপরিহার্য বিভিন্ন বৈশিষ্ট্য। 1. পর্যাপ্ত শক্তির জন্য উচ্চ আণবিক ওজন থাকা দরকার। ন্যূনতম আণবিক দৈর্ঘ্য 100 nm বা ন্যানোমিটার, অর্থাৎ 10⁻⁹ মিটার। রৈখিক পলিমার পর্যাপ্ত ক্রিস্টালাইন অঞ্চল গঠন করতে পারে। পর্যাপ্ত সংখ্যক আন্ত পলিমার শৃঙ্খল আকর্ষণ শক্তি গঠন করে। শাখাযুক্ত আণবিক শৃঙ্খল স্ফটিক অঞ্চল গঠনের জন্য যথেষ্ট কাছাকাছি আসতে পারে না। পর্যাপ্ত সংখ্যক আন্ত আণবিক বন্ধনের উপস্থিতি আবশ্যক। ওরিয়েন্টেশন স্ফটিক এবং অবিন্যস্ত অঞ্চলের পরিমাণ এবং অনুপাত পরিবর্তিত হতে পারে। প্রাকৃতিক তন্তুগুলি প্রকৃতির দ্বারা উত্তরাধিকার সূত্রে তৈরি হয় এবং মানবসৃষ্ট তন্তুগুলির ক্ষেত্রে প্রকরণটি উৎপাদনের সময় নিয়ন্ত্রণ করা হয়। কিছু পলিমারে ফাইবার স্পিনিং এবং পরবর্তী স্ট্রেচিং প্রক্রিয়ার সময় স্ফটিক অঞ্চলগুলি গঠিত হয়। উচ্চ স্ফটিক তন্তুগুলি রুক্ষ পৃষ্ঠ এবং ঘর্ষ প্রতিরোধ ক্ষমতা দুর্বল। তন্তুগুলি ঘষার সময় দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। গলনাঙ্ক কৃত্রিম তন্তুগুলির রাসায়নিক গঠন, আণবিক ওজন এবং স্ফটিকতার মাত্রার উপর নির্ভর করে গলন তাপমাত্রার নির্দিষ্ট পরিসীমা
হয়, ঠিক হয়। প্রাকৃতিক তন্তু গলে না, কারণ তাদের শক্তিশালী আন্তঃশৃঙ্খল বন্ধন এবং দীর্ঘ শৃঙ্খল দৈর্ঘ্য রয়েছে। যাই হোক, তারা হলুদ হয়ে যেতে পারে এবং ফাইবারের রাসায়নিক গঠনের উপর নির্ভর করে নির্দিষ্ট তাপমাত্রার উপরে ক্ষতিগ্রস্ত হতে পারে। আন্তঃআণবিক বন্ধন। হাইড্রোজেন বন্ধন হলো পলিমার অণুতে হাইড্রোজেন আয়ন এবং ঋণাত্মক আধানযুক্ত অক্সিজেন, নাইট্রোজেন বা ক্লোরিন পরমাণুর মধ্যে বন্ধন। প্রাকৃতিক ফাইবার হাইড্রোজেন বন্ডে সমৃদ্ধ। ভ্যান ডের ওয়েলের বল হল ঘনিষ্ঠভাবে উপস্থিত পলিমারের মধ্যে সৃষ্ট বল। উপরে উল্লিখিত বন্ধন দুটি দুর্বল, কিন্তু বিপুল সংখ্যক পদের উপস্থিতি পলিমার শক্তিকে উল্লেখযোগ্যভাবে অবদান রাখে। বিপরীত আধানের আয়নের মধ্যে আয়নিক বন্ধনগুলি উপরে উল্লেখিত বন্ধনের চেয়ে শক্তিশালী। আয়নিক বন্ধন প্রধানত প্রোটিন ফাইবার যেমন উল এবং সিল্ক এবং নাইলনের মতো পলিমার ফাইবারগুলিতে উপস্থিত আছে। সবচেয়ে শক্তিশালী এবং রাসায়নিকভাবে সবচেয়ে স্থিতিশীল সমযোজী বন্ধন বা ক্রসলিঙ্ক তৈরি হয় যখন দুটি পরমাণু এক জোড়া ইলেকট্রন পারস্পরিক ভাগ করে। উলে ডাইসালফাইড বন্ড বা ইলাস্টোমারিক ফাইবারের মতো ক্রসলিঙ্কগুলি ভালো স্থিতিস্থাপকতা প্রদান করে। টেক্সটাইল ফাইবারগুলির শ্রেণীবিভাগ। বিশ্বব্যাপী উপলব্ধ টেক্সটাইল ফাইবারগুলি বা তন্তুগুলি অসংখ্য এবং কয়েকটি শ্রেণীর অধীনে শ্রেণীবদ্ধ করা বেশ কঠিন। প্রধান শ্রেণীবিভাগ হচ্ছে প্রাকৃতিক তন্তু ও মনুষ্য সৃষ্ট তন্তু। প্রাকৃতিক তন্তুর উৎস হল উদ্ভিজ সেলুলোজ গঠিত, প্রাণীজ প্রোটিন গঠিত, খনিজ এমন অ্যাসবেস্টাস পদার্থ যা তাপ প্রতিরোধী এবং সিরামিক এবং শিল্পে ব্যবহৃত তন্তু যেমন কার্বন তন্তু, কাঁচ তন্তু, ধাতু তন্তু ইত্যাদি। উৎপত্তির উৎস অনুসারে প্রাকৃতিক তন্তুর শ্রেণীবিভাগ যেমন তুলা বীজ থেকে পাওয়া যায়, শন বা পাট বাঁশ বা ছাল থেকে পাওয়া যায় এবং সিসাল যা পাতা থেকে পাওয়া যায়। পশুর তন্তু, পশু থেকে প্রাপ্ত যে তন্তু, সিল্ক, উল ও বিশেষ লোম বা চুল তন্তু। নতুন টেকসই প্রাকৃতিক খনিজ তন্তু হলো কেজিন বা মিল্ক ফাইবার এবং সয়াবিন প্রোটিন ফাইবার। মনুষ্য সৃষ্ট তন্তু দু রকমের, পুনরুৎপাদিত এবং কৃত্রিম তন্তু। পুনরুৎপাদিত ভিসকোজ, পলিনোজিক এবং লায়োসেল। সিনথেটিক বা কৃত্রিম তন্তু পলিএমাইড, পলিয়েস্টার, পলিঅ্যাক্রাইলিক ফাইবার, পলিঅ্যালকাইল, পলিইউরেথিন ইত্যাদি। তন্তুর বিস্তারিত শ্রেণীবিভাগ মুখ্যত ন্যাচারাল আর ম্যানমেড। ন্যাচারাল তিন রকম ভাগ: ভেজিটেবল और सेलुलोजिक फाइबर, एनिमल और प्रोटीन फाइबर, मिनरल और इनऑर्गेनिक फाइबर। वेजिटेबल फाइबर फ्रॉम सीड, कॉटन एंड कैपॉक, स्किन और बास्ट, जूट, फ्लैक्स, हेम्प, रेमी, लीव, सीशल, पाइनएप्पल, अबाका एटसेट्रा। फ्रूट, क्वायर। Man-made, natural polymer and refractory and related fibers. Natural polymers, regenerated cellulosic like rayon, viscose, creponium, cellulose ester, that is regenerated cellulose esters like acetate, and regenerated protein like casein. Then miscellaneous fiber, alginate, natural rubber. Now refractory and related fibers are glass, carbon, metal oxide, silica, etc. And lastly it is synthetic, man-made synthetic. It is broadly polyester, polyamide, polyurethane, polyvinyl, polymerized hydrocarbon like polyethylene, polypropylene, and next synthetic rubbers.
Now, polyvinyl can be various types, substituted with chlorine, substituted with cyano, substituted with polyvinyl alcohol. রাসায়নিক গঠন অনুযায়ী টেক্সটাইল তন্তুর শ্রেণীবিভাগ। সেলুলোজিক যেমন তুলা, বাস্ট ফাইবার বা ছাল তন্তু, পাট, শন, রেমি অ্যান্ড হেম। পাতার তন্তু সিসাল। সংখ্যাগুলো চিত্রের সংখ্যা নির্দেশ করে। এছাড়া সেলুলোজিক হচ্ছে রেয়ার। পরিবর্তিত সেলুলোজিক অ্যাসিটেট যেমন সেলুলোজ এস্টার। প্রোটিন, প্রাকৃতিক প্রোটিন, উল, সিল্ক, বিশেষ লোম বা চুল তন্তু এবং কেজিন। পলিয়ামাইড, নাইলন, অ্যারামাইড বা অ্যারোমেটিক নাইলন, পলিয়েস্টার, টেরিলিন, ডেক্রন এবং সিডি দ্যাট ইজ ক্যাটা আয়নিক পলিয়েস্টার, যেটা ক্যাটামিক ডাই দিয়ে রং করা সম্ভব। পলিঅ্যাক্রাইলিক, এর মধ্যে অ্যাক্রাইলিক ফাইবার এবং মোনোঅ্যাক্রাইলিক ফাইবার। অলিফিনস, পলিথিন এবং পলিপ্রপিলিন। ভিনাইল, সারান এবং টেফলন, পলিটেট্রাফ্লুরোইথিলিন এবং পলিইউরেথিন, স্প্যান্ডেক্স। তুলাতন্তু, সেলুলোজিক তন্তু। সবচেয়ে গুরুত্বপূর্ণ তন্তু হলো তুলা। এরা তুলা গাছের বীজ থেকে পাওয়া যায় এবং এটি বিশ্বব্যাপী তন্তু উৎপাদনের প্রায় 50%। তুলার বৃহত্তম উৎপাদক ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, পাকিস্তান, উজবেকিস্তান এবং তুরস্ক। স্টার্চ ও সেলুলোজের রাসায়নিক গঠন প্রায় একই, তবে স্টার্চ এবং সেলুলোজ সংলগ্ন গ্লুকোজ ইউনিটগুলি যথাক্রমে আলফা এবং বিটা অবস্থান দ্বারা একত্রিত করে। সংশ্লিষ্ট চিত্রে দেখানো হয়েছে। সেলুলোজের ক্ষেত্রে প্রতিটি সংলগ্ন গ্লুকোজ ইউনিট 180 ডিগ্রি কোণে প্রতিস্থাপিত হয়, যার ফলে প্রতিটি প্রক্ষিপ্ত হাইড্রোক্সিল গ্রুপ সংলগ্ন পরিমাণ অণুর সঙ্গে হাইড্রোজেন বন্ধন করিতে পারে। এই কারণে সেলুলোজ জলে অদ্রবণীয়, কিন্তু স্টার্চের ক্ষেত্রে বন্ধন না হওয়ার কারণে স্টার্চ জলে সম্পূর্ণ দ্রবণীয়। তন্তু প্রায় বিশুদ্ধ সেলুলোজ। ইহা দীর্ঘ শৃঙ্খলিত 10,000 থেকে 16,000 বিটা অ্যানাইডো গ্লুকোজ ইউনিট দ্বারা তৈরি। সেলুলোজের মনোমার হলো সেলোবায়াস। সেলোবায়াস হচ্ছে একটি ডাইস্যাকারাইড যেটি দুটি অ্যানাইডো গ্লুকোজ অণু 1:4 অবস্থানে যুক্ত। প্রতিটি সংলগ্ন ইউনিট 180 কোণে আবর্তিত। সেলুলোজে সমস্ত হাইড্রোক্সিল গ্রুপগুলি হাইড্রোজেন বন্ধনযুক্ত। এই হাইড্রোজেন বন্ধনগুলি ঘনিষ্ঠ উপায়ে বেশ কয়েকটি সংলগ্ন সেলুলোজ শৃঙ্খল ধরে রাখে এবং মাইক্রোফাইবার নামক স্ফটিক অঞ্চল গঠন করে। তুলাতে প্রায় 70% স্ফটিক অঞ্চল এবং প্রায় 30% অবিন্যস্ত অঞ্চল থাকে। রঞ্জন এবং রাসায়নিক পদার্থ অবিন্যস্ত অঞ্চলে রঞ্জন এবং রাসায়নিক পদার্থ অবিন্যস্ত অঞ্চলে সহজেই প্রবেশ করতে পারে। সেলুলোজ পলিমার 3টি মুক্ত হাইড্রোক্সিল গ্রুপের কারণে যথেষ্ট রাসায়নিক বিক্রিয়াশীল। তুলার ভৌত গঠন। প্রতিটি তুলাতন্তু একটি একক প্রসারিত কোষ, যার শেষ অংশ শঙ্কুর মতো এবং অন্য প্রান্ত তুলার বীজ থেকে কাটা খোলা অংশ। ইহা কিছুটা অনিয়মিত ব্যাসের কাঠামোর ফিতের মতো। ফাইবারের দৈর্ঘ্য প্রান্ত বরাবর পর্যায়ক্রমিক টুইস্ট বা কনভলিউশন দেখা যায়, যেটা 25 ইঞ্চিতে প্রায় 150 থেকে 150 বা 300 মোচড় হয় তন্তু বিশেষে। কিডনি আকৃতির প্রস্থচ্ছেদ
বা ভেঙে পড়া টিউবের মতো প্রস্তুচ্ছেদ। 4টে স্তর: লুমেন, দ্বিতীয় স্তর প্রাথমিক স্তর এবং কিউটিকল। প্রথম স্তর কেন্দ্রীয় ফাঁপা চ্যানেল, লুমেন নামে পরিচিত। দ্বিতীয় স্তর সবচেয়ে ভিতরের স্তর, পরিপক্ক ভালোভাবে সারিবদ্ধ এবং ঘনিষ্ঠভাবে প্যাক করা সেলুলোজ শৃঙ্খলের স্তর। ফাইব্রিলার ডিপোজিশন, ফাইবারের দৈর্ঘ্য বরাবর হেলিক্সের মতো ঘন অনন্য উলটপালট সহ হেলিক্যাল ফর্ম, মানে স্ক্রুয়ের মতো পেঁচানো অবস্থায় তন্তুগুলো এই সেকেন্ডারি স্তরে বজায় থাকে। পরবর্তী বাইরের স্তর হচ্ছে প্রাথমিক স্তর নামে পরিচিত। এটার স্ফটিক অংশ কম, কঠিন পৃষ্ঠের কাঠামোর মতো। কিউটিকল হচ্ছে সবচেয়ে বাইরের স্তর বা স্কিন। এতে পেকটিক, চর্বি এবং মোম ইত্যাদি থাকে, যা রঞ্জন ইত্যাদি বহনকারী জলের অনুপ্রবেশ প্রতিরোধ করে। তুলার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য: এর স্ফটিকতা উচ্চ, প্রায় 70%, মাঝারি শক্তিশালী ফাইবার। ভিজে অবস্থায় তুলাতন্তু প্রায় 20% শক্তিশালী। তুলা ঘনতম তন্তু, আপেক্ষিক গুরুত্ব 1.54। তাপ পরিবাহিতা মাঝারি, 120 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত হলে সংক্ষিপ্ত সময়ের জন্য তাপ পরিবাহিতা অপরিবর্তিত থাকে। সাধারণ দ্রাবকগুলিতে দ্রবণীয় নয়। জলীয় কিউপ্রানিয়াম হাইড্রোক্সাইড এবং কিউরিইথিলেন ডায়ামিনে দ্রবণীয়। ঠান্ডা এবং লঘু অ্যাসিড দ্বারা প্রভাবিত হয় না। খুব ভালো ক্ষার প্রতিরোধ। 20% কস্টিক সোডা দমনে 1 মিনিট বা তার বেশি যদি রাখা হয় তবে তুলা ফুলে ওঠে। দীপ্তি, রঞ্জন, গ্রহণযোগ্যতা এবং তুলা সামগ্রীর আর্দ্রতা বৃদ্ধি পায়। এই প্রক্রিয়াকে মার্সিডাইজেশন বলে। অক্সিডাইজিং এজেন্ট যেমন হাইড্রোজেন পারঅক্সাইড, সোডিয়াম হাইপোক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড পাতলা অবস্থায় ক্ষতিকারক নয়, তবে উচ্চ ঘনত্বে অক্সিসেলুলোজ গঠন করে তুলার ক্ষতি করতে পারে। ছালতন্তু, বাঁশতন্তু বা ছালতন্তু হলো উদ্ভিদতন্তু বা গাছপালার বাইরের ছাল এবং কেন্দ্রীয় কাঠের অংশ থেকে সংগ্রহ করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্ট ফাইবার হলো শন, পাট, হেম্প এবং রেমি। সব বাঁশতন্তুর জন্য রেটিং আবশ্যক। রেটিং হলো প্রথমে রেটিং পদ্ধতিতে অন্যান্য টিস্যু থেকে তন্তু আলাদা করতে হয়। রেটিং প্রক্রিয়া 3 প্রকারের: এক জল রেটিং, দ্বিতীয়ত সিসি রেটিং, তৃতীয়ত রাসায়নিক রেটিং। জল রেটিং প্রক্রিয়ায় তন্তুকে 20-25 দিন ভিজিয়ে রাখতে হয়। বাঁশতন্তু বহুকোষী, অনেকগুলি ফাইবার ইউনিট বা কোষ একসঙ্গে প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক আঠা দ্বারা একত্রিত থাকে। অত্যন্ত দীর্ঘ তন্তু এবং বাঁশের মতো অনুদৈর্ঘ্য বরাবর ক্রস চিহ্ন থাকে। বাস্ট ফাইবারগুলি যেগুলি নমনীয় ফাইবার হিসাবে শ্রেণীভুক্ত করা হয়, এবং পাতার ফাইবারগুলি শক্ত, সেগুলো শক্ত তন্তু হিসাবে শ্রেণীবদ্ধ হয়। শন বা লিলেন সেরা বাস্ট বা ছাল তন্তু এবং প্রাচীনতম তন্তু। মিশরীয়, গ্রিক এবং রোমানদের দ্বারা উল্লেখিত বাইবেলেও উল্লেখ আছে। 2020 সালে বিশ্বব্যাপী শনের উৎপাদন ছিল 3.4 মিলিয়ন টন। শনের সবথেকে বড় উৎপাদক দেশ হলো কাজাখস্তান, 31%। পরে চীন, কানাডা, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত। মূলত পেন বা বার্নিশে ব্যবহৃত তিসি তেলের জন্য শন চাষ করা হয়। শন খুব নিশ্চিদ্র এবং রং করা কঠিন। শনের শক্তি তুলার থেকে উচ্চতর। রাসায়নিক বৈশিষ্ট্যগুলো তুলার মতনই। অ্যাসিড, ক্ষার এবং রাসায়নিক ব্লিচের ভালো প্রতিরোধক। উচ্চ আর্দ্রতা এবং উচ্চ তাপমাত্রা ছাড়া কীটপতঙ্গ এবং অণুজীবের প্রতিরোধী।
পাট উৎপাদনকারী দেশ ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ। 12 থেকে 25 দিনের জন্য জল রোটিং বা ভেজানো প্রয়োজন। শনের মতো শক্তিশালী বা টেকসই নয়। স্বতন্ত্র তন্তুগুলো খুব ছোট, প্রায় 0.1 বা 0.25 সেন্টিমিটার লম্বা। তন্তুগুলি শক্ত এবং আর্দ্রতা কম। ব্যবহার করার সময় ভাঙা তন্তু ছিঁড়ে যায় বা পড়ে যায়, যাকে শ্রেডিং বলে। রেশমের মতো দীপ্তি, কিন্তু 13% হলুদ রঙের লিগনিন উপস্থিতির কারণে বাদামি রঙে পরিবর্তিত হয়। কম খরচ, মাঝারি শক্তি এবং সহজপ্রাপ্য। বস্তা, ব্যাগ এবং প্যাকিং উপাদানের জন্য জনপ্রিয়। হেম্প ও রেমি। হেম্প 40টি দেশে জন্মে। উৎপাদন 2019 সালে 2,75,000 টন। 4টি দেশে মোট 50% উৎপাদন হয়। দেশগুলি হল চীন, ফ্রান্স, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র। শনের চেয়ে মোটা, গাঢ় রঙের এবং ব্লিচ করা কঠিন, শক্তিশালী এবং টেকসই। দৈর্ঘ্য 6 ফুট বা তার বেশি, লম্বা তন্তু এবং এতে প্রচুর পরিমাণে লিগনিন থাকে। বস্তা, ক্যানভাস, দড়ি এবং টুইন সহ মোটা কাপড়ের জন্য ব্যবহৃত হয়। রেমি বা চায়না গ্রাস 2021 সালে উৎপাদিত ছিল 10,134 টন। উৎপাদক চীন প্রায় 85%। এছাড়া ব্রাজিল, ফিলিপাইন্স, ভারত, দক্ষিণ কোরিয়া এবং থাইল্যান্ড। রেটিং বেশ কঠিন এবং ফাইবারগুলিকে ম্যানুয়াল বা যান্ত্রিক টানার মাধ্যমে আলাদা করা হয়। তারপরে সমতল বা চুন জল দিয়ে ডিগামিং করা হয়। চমৎকার শক্তি এবং দীপ্তি সহ সাদা ফাইবার। উদ্ভিজ তন্তুগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে টিকসই রেমি। তন্তুগুলি শক্ত এবং মোটামুটি মোটা। কোষগুলি খুব দীর্ঘ এবং তাতে আড়াআড়িভাবে অংশটি আকারে অনিয়মিত। রেমি শিল্প ব্যবহারের জন্য এবং রুক্ষ গৃহসজ্জার কাপড়ের জন্য দরকার। তন্তুগুলির তন্তুজ এবং অতন্তুজ বা অশুদ্ধ উপাদান। আলফা সেলুলোজ হল তন্তুর প্রকৃত উপাদান। হেমিসেলুলোজ কোষ প্রাচীরে থাকে। এটি পলিস্যাকারাইড। 18% কস্টিক সোডা দ্রবণে দ্রবণীয়। পেকটিক অ্যাসিড এবং পেকটিন জলে দ্রবণীয় নয়, কিন্তু ক্ষারীয় দ্রবণে দ্রবণীয়। লিগনিন, এটি জটিল অ্যারোমেটিক পলিমার। বাস্ট ফাইবার বা ছাল তন্তুতে উপস্থিত, তুলায় অনুপস্থিত। সোডিয়াম হাইপোক্লাইট বা সোডিয়াম ক্লোরাইড দ্রবণে দ্রবণীয়। চর্বি এবং তেল স্যাপনিফিকেশন দ্বারা দ্রবীভূত হয়। মোম এর গলনাঙ্ক 68 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। উচ্চ তাপমাত্রায় সাবান দিয়ে ইমালসিফিকেশনের মাধ্যমে অপসারণ করা যায়। নাইট্রোজেনের যৌগ যেমন প্রোটিন এবং পলিপেপটাইড ফুটন্ত ক্ষারে সহজেই দ্রবণীয়। খনিজ পদার্থ, ক্ষারীয় যৌগ, পটাশিয়াম এবং ফসফেট আয়ন। প্রাকৃতিক রং। এই প্রাকৃতিক রঙগুলিকে কার্যকরভাবে ধ্বংস করা যেতে পারে ব্লিচিং পাউডার দ্বারা। অক্সিডাইজ করে বর্ণহীন করা যেতে পারে। কেমিক্যাল কনস্টিটিউশন অফ সেলুলোজিক ফাইবার। আলফা সেলুলোজ কটনে 80 to 96.5%, ফ্লাক্সে 70.3%, জুটে 69.7%, রেমিতে 79.1%। হেমিসেলুলোজ কটনে নেই। ফ্লাক্সে 18.6%, জুটে 13.3%, রেমিতে 14.6%। পেকটিন অ্যান্ড পেকটিক অ্যাসিড কটনে 0.4 থেকে 1.2%, ফ্লাক্সে 2%, জুটে 0.2%, রেমিতে 2.1%। লিগনিন কটনে নেই। ফ্লাক্সে 2.2, জুটে 13.1% আর রেমিতে 0.66%। ফ্যাট অ্যান্ড ওয়াক্স কটনে 0.4 থেকে 1.2%, ফ্লাক্সে 2.6%, জুটে 0.5%, রেমিতে 0.3%।
নাইট্রোজেনিয়াস ম্যাটার কটনে 1 থেকে 1.9%, ফ্ল্যাক্সে 2.8%, জুটে 1.6, রেমিতে 2.1%। অ্যাশ মিনারেল সল্ট কটনে 0.7 থেকে 1.6%, ফ্ল্যাক্সে 1.5, জুটে 1.6, রেমিতে 1.1। আদার ইম্পিউরিটিজ অনলি ইন কটন 1.7%। প্রাণীজ তন্তু সিল্ক প্রাণীজ তন্তুগুলি অ্যামিনো অ্যাসিডের অবশিষ্টাংশ বা প্রোটিন দ্বারা গঠিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণীজ তন্তু হল রেশম এবং পশম। রেশম বিভিন্ন প্রজাতির মথের লার্ভার গ্রন্থি দ্বারা নিঃসৃত ফিলামেন্ট। গার্হস্থ্য রেশম হল তুঁত, যা ঘরোয়াভাবে চাষ করা হয়, এবং বন্য রেশম হল তুষা বা তসর, মুগা এবং এরি। এগুলো ঝোপ ও গাছে বাস করে, হ্যাঁ, এবং ওই বন্য অবস্থাতেই চাষ করা হয়। রেশমের উচ্চ শক্তি, স্থিতিস্থাপকতা, কোমলতা আছে এবং রঞ্জন পদার্থে উচ্চ আকর্ষণ রয়েছে। তুঁত রেশম বা মথ লার্ভা বম্বাক্স মরি থেকে প্রাপ্ত হয়। এটি বিশ্বব্যাপী রেশম বাজারের প্রায় 80%। রেশম চাষ বা রেশম কীটের চাষের জন্য দীর্ঘ এবং যথেষ্ট অভিজ্ঞতা এবং ধৈর্য প্রয়োজন। রেশম পোকার 4টি স্তর, যথা ডিম, লার্ভা, কোকুন বা পিপা এবং প্রাপ্তবয়স্ক মথ। গ্রিলিং প্রক্রিয়ায় কোকুনগুলি গরম জলে ভিজিয়ে রাখা হয়, পরে একটি বাষ্প দ্বারা উত্তপ্ত বেসিনে জলে রাখা হয় এবং 5 থেকে 10টি ফিলামেন্ট একক সুতা হিসাবে একসঙ্গে টানা হয়। বন্য সিল্ক বেশ কয়েকটি বন্য রেশম প্রজাতি রয়েছে। ভারতে জনপ্রিয় বন্য রেশমের জাতগুলি হল: 1 তসর বা তুষা, 2 এরি এবং তৃতীয়ত মুগা রেশম। তসমের কোকুন তুঁতের কোকুনের তুলনায় প্রায় 4 গুণ বড় এবং অনেক শক্ত এবং বাদামি রঙের। এরি সিল্ক তসর সিল্কের মতো, তবে একটি হালকা প্রাকৃতিক রং রয়েছে এতে। এটি চাষকৃত রেশমের চেয়ে শক্ত এবং কম দীপ্তিময়। এদের কোকুন থেকে ফিলামেন্ট গ্রিল করা বেশ কঠিন এবং সেই কারণে বজ্র স্পিনিং পদ্ধতি ব্যবহার করে সুতো তৈরি হয়। মুগা সিল্কের আদি নিবাস ভারতের আসাম রাজ্য। এটি সাদা এবং হালকা বাদামি রঙের হয়। সিল্ক ফিলামেন্ট ফাইব্রোইন এবং সিল্কগ্রাম সেরিচিন দ্বারা গঠিত। মালবারি সিল্কের সেরিচিন থাকে প্রায় 20 থেকে 30% এবং বন্য সিল্কে থাকে 5 থেকে 15%। সেরিচিন কঠোর অনুভূতির জন্য দায়ী। সামান্য সোডা সহ বা সোডাবিহীন অবস্থায় গরম সাবান দ্রবণ দ্বারা নিষ্কাশন করা হয়। প্রক্রিয়াকে ডিগামিং বলে। সেরিচিন উলের কেরাটিনের মতো তুলনায় গঠনে অনেক সহজ এবং সরল অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত। ফাইব্রোইন অণুগুলি একে অপরের সমান্তরালভাবে নিজেদের সারিবদ্ধ করে এবং হাইড্রোজেন বন্ডের তৈরি হয়, যার ফলে এটি একটি উচ্চ স্ফটিক এবং সুবিন্যস্ত প্লেটেড শীট গঠন করা হয়। সিল্ক ফাইবারগুলি পৃষ্ঠ মসৃণ এবং প্রস্থচ্ছেদ ত্রিভুজাকার এবং গোলাকার কোণ। বা উল পশম হল ভেড়ার লোম। এটি একটি প্রাকৃতিক উচ্চ কোঁকড়ানো প্রোটিন তন্তু। ওস্টেড কাপড় পলিস্টার ফাইবারের সাথে মিশ্রিত উচ্চ পাকানো সূক্ষ্ম উলের সুতো। পশমি কাপড় মোটা উলের তন্তুর কম পাকানো সুতো দিয়ে তৈরি। পশম 19টির বেশি বিভিন্ন অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত অত্যন্ত জটিল, অত্যন্ত ক্রসলিঙ্ক যুক্ত কেরাটিন প্রোটিন দ্বারা গঠিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিড হল সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিড সিস্টিন, যা পার্শ্ববর্তী শৃঙ্খলের মধ্যে ডাইসালফাইড বন্ধনের মাধ্যমে ক্রসলিঙ্ক করে। কেরাটিন অন্যান্য প্রোটিন থেকে আলাদা কারণ এতে প্রায়
3 থেকে 4% সালফার থাকে। পশম তন্তু উষ্ণ কাপড়ের জন্য জনপ্রিয়, ক্রমাগতভাবে আরও দামি হচ্ছে এবং ধীরে ধীরে কৃত্রিম অ্যাক্রাইলিক দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। চিত্রে প্রথমে ভেড়ার গা থেকে উল নিষ্কাশনের পদ্ধতি দেখানো হয়েছে এবং দ্বিতীয় ছবি দুটি মাইক্রোস্কোপে দৃশ্যমান পশমের লম্বালম্বী দৃশ্য, তন্তু লম্বালম্বী দৃশ্য এবং দ্বিতীয়টি ওর প্রস্থচ্ছেদের দৃশ্য। ভৌত বা মরফোলজিক্যাল গঠন। অণুবীক্ষণ যন্ত্রের নিচে পশম তন্তু একটি শক্ত রড হিসাবে প্রদর্শিত হয়, যার পৃষ্ঠটি মাছের আঁশের মতো শৃঙ্গাকার আঁশ দিয়ে আবৃত। আঁশগুলি ফাইবারের কাণ্ড থেকে সামান্য বাইরে অভিক্ষিপ্ত বা প্রজেক্টেড। পশম যত মোটা হয় আঁশটি তত বড় হয়। উলের ফাইবার গঠনের জটিল এবং পৃষ্ঠের ভিতরে থেকে পরপর স্তরের 3টি টিস্যু দিয়ে পশম গঠিত: এপিডার্মিস বা কিউটিকল, কর্টেক্স এবং মেডুলা। চিত্রে উলতন্তুর প্রস্থচ্ছেদ এবং অনুদৈর্ঘ্য চিত্র দেখানো হয়েছে। কিউটিকল শক্ত এবং শৃঙ্গাকার পাতলা আঁশ, এগুলি তাদের দৈর্ঘ্যের প্রায় 1/3 ধরে ওভারল্যাপ করে থাকে এবং প্রসারিত হয়। শেষ অংশটি ফাইবারের অগ্রভাগের দিকে পরিচালিত হয়। এই আঁশ এবং বাইরের স্তরটি একটি শক্ত ঝিল্লি বা এপিকিউটিকলের নিচে রয়েছে। এক্সোকিউটিকল এবং সবচেয়ে ভিতরের সঙ্গে এন্ডোকিউটিকল। স্কেলের ঠিক নিচে কোষীয় অংশ প্রায় 90% কর্টেক্স নামে পরিচিত। ফাইবারের কেন্দ্রীয় অংশকে মেডুলা বলা হয়। লোম বা চুল তন্তু। বিশেষ লোম বা চুল তন্তু গঠনে উলের মতো। ছাগল এবং উট পরিবারের কিছু প্রাণী থেকে পাওয়া যায়। এদের সূক্ষ্ম ব্যাস, প্রাকৃতিক দীপ্তি এবং আনন্দদায়ক স্পর্শানুভূতি দেওয়ার ক্ষমতার মতো বৈশিষ্ট্যের জন্য এগুলি মূল্যবান। ছাগলের পরিবারে রয়েছে মহিয়ার, অ্যাঙ্গোরা গোট এবং কাশ্মীরি গোট। উট পরিবারের প্রাণীদের থেকে প্রাপ্ত তন্তুগুলির মধ্যে রয়েছে উটের লোম, প্রধানত ব্যাকট্রিয়ান উট থেকে, এবং গুয়ানকো, লামা, আলপাকা এবং ভিকোনুস তন্তু, সমস্তই লামা প্রজাতির। ছবিতে জন্তুগুলি দেখানো হয়েছে। সাধারণভাবে এই প্রাকৃতিক প্রোটিন তন্তুগুলির ভালো গুণ রয়েছে, তবে এগুলো ব্যয়বহুল এবং সরবরাহ সীমিত। মনুষ্য সৃষ্ট তন্তু। প্রাকৃতিক সম্পদ থেকে প্রাপ্ত তন্তুর বিপরীতে মানবসৃষ্ট বিভিন্ন টেক্সটাইল তন্তু কারখানায় মানুষের দ্বারা 3টি উপায়ে তৈরি করা হয়। এক ওয়েট স্পিনিং, অর্থাৎ দ্রবীভূত পলিমারগুলিকে একটি অদ্রাবক মাধ্যমে প্রেরণ করে, যেমন রেয়ান, অ্যাক্রাইলিক। দ্বিতীয়ত মেল্ট স্পিনিং, অর্থাৎ গলিত পলিমার স্পিনারেটের মাধ্যমে পাঠানো হয় এবং উৎপাদিত ফিলামেন্টগুলি শীতল করার মাধ্যমে শক্ত হয়, যেমন পলিয়েস্টার, পলিয়ামাইড বা নাইলন, পলিপ্রপিলিন। তৃতীয়ত শুষ্ক স্পিনিং, পলিমার দ্রব্য স্পিনারেটের মধ্যে দিয়ে পাঠানো হয় যখন দ্রাবক গরম বাতাসের সাথে বাষ্পীভূত হয়, যেমন অ্যাসিটেট, অ্যাক্রাইলিক, স্প্যান্ডেক্স। মনুষ্য সৃষ্ট তন্তু 3 প্রকার। এক, পুনরুত্থিত বা রিজেনারেটেড। প্রাকৃতিক তন্তুযুক্ত পলিমারগুলি দ্রবীভূত করা হয় এবং পরবর্তীতে স্পিনারেট নামক সূক্ষ্ম ছিদ্রগুলির মধ্য দিয়ে যাওয়ার মাধ্যমে ফিলামেন্ট নামক পলিমারের অবিচ্ছেদ্য স্ট্যান্ড হিসাবে পুনরুত্থিত হয়। সিনথেটিক ফাইবার সাধারণ রাসায়নিক অর্থাৎ মনোমার থেকে রাসায়নিক সংশ্লেষণের মাধ্যমে তৈরি করা হয়। পলিমারাইজেশনের পরে পলিমারের গলে যাওয়া বা দ্রবণ স্পিনারেটের মধ্য দিয়ে যায় এবং ফিলামেন্টে পরিণত হয়। তৃতীয়ত সিরামিক এবং শিল্প ব্যবহারযোগ্য তন্তু, যেমন কার্বন, কাঁচ, ধাতু ইত্যাদি। তন্তু। রেয়ন তুলার একটি সস্তা বিকল্প, বিশেষ করে পলিয়েস্টারের সাথে মিশ্রণের ক্ষেত্রে।
এটি ইউক্যালিপটাস গাছ এবং অন্যান্য উৎস যেমন বাঁশ, বজ্র, তুলা ইত্যাদি থেকে উৎপাদিত হয়। ভিসকস প্রক্রিয়ায় কস্টিক সোডা ও কার্বন ডাইসালফাইড ব্যবহার করা হয় এবং লায়োসেল প্রক্রিয়ায় পরিবেশ বান্ধব জৈব দ্রাবক ব্যবহার করা, যেমন নিউরোটক্সিন কার্বন ডাইসালফাইড প্রতিস্থাপন করতে এন মিথাইল মরফোলিন এন অক্সাইড NMMO ব্যবহার করা হয়, কিন্তু ইহা ব্যয়বহুল। ভেজা অবস্থায় উচ্চ শক্তিশালী রেয়ন বা পলিলজিক রেয়ন ভালো মানের সেলুলোজ থেকে উৎপাদিত হয়। ক্ষার সেলুলোজ এবং কার্বন ডাইসালফাইড থেকে তৈরি সেলুলোজ সোডিয়াম জ্যান্থেট জলে দ্রবীভূত করা হয় এবং কোনো সংযোজন ছাড়াই পাতলা সালফিক অ্যাসিডে দ্রবণীয় করা হয়। পলিলজিক ফাইবারগুলি খুব শক্তিশালী। বেশিরভাগ ভিসকস রেয়নে একটি ভাঁজ কাটা পৃষ্ঠ এবং অনিয়মিত প্রস্থচ্ছেদ রয়েছে গঠনের কারণে। মাইক্রোস্কোপিক দৃশ্য নিচে দেখানো হয়েছে লম্বালম্বিভাবে এবং প্রস্থচ্ছেদে। ফিলামেন্ট খুব লম্বা এবং সোজা। তুলার তুলনায় রেয়ন কম স্পটিং। তুলার ক্ষেত্রে 75% ক্রিস্টালিটি, ভিসকসের ক্ষেত্রে 30% ক্রিস্টালিটি। উচ্চ দৃঢ়তা রেয়নগুলি বেশি স্ফটিকাকার। সেলুলোজ অ্যাসিটেট এটি প্রথম মনুষ্যসৃষ্ট থার্মোপ্লাস্টিক ফাইবার। এটি পর্যাপ্ত তাপে জ্বলে বা দগ্ধ হওয়ার পরিবর্তে নরম হয়ে যায়। সেলুলোজের হাইড্রক্সিল গ্রুপগুলিকে অ্যাসিটেট গ্রুপের দ্বারা প্রতিস্থাপিত করা হয়। অ্যাসিটাইলের উপাদান 29% থেকে 44.8% পর্যন্ত হয়, যথাক্রমে মনো, ডাই এবং ট্রাই অ্যাসিটেট সেলুলোজের ক্ষেত্রে। এটি তাপ প্রতিরোধী এবং কম জল শোষণ করে, মানে কম হাইগ্রোস্কোপিক। সমস্ত হাইড্রক্সিল গ্রুপগুলি প্রথমে সেলুলোজ ট্রাই অ্যাসিটেটে প্রতিস্থাপন করা হয় এবং তারপর জল ব্যবহার করে হাইড্রোলাইজ করা হয়। এটি অ্যাসিটোন বা মিথিলিন ক্লোরাইডে দ্রবীভূত হয় এবং তারপরে গরম বাতাসে শুষ্ক করা হয়। অণুবীক্ষণ যন্ত্রের নিচে অ্যাসিটেট ফাইবারের অনুদৈর্ঘ্য কোনো স্ট্রিয়েশন দেখায় না, দাগ দেখায় না। প্রস্থচ্ছেদ অনিয়মিত, তবে লোবের আকারে এবং খাঁজ কাটা ভিসকসের অনুরূপ গভীর নয়। নিচে মাইক্রোস্কোপিক দৃশ্য অনুদৈর্ঘ্য বরাবর এবং প্রস্থচ্ছেদ দেখানো হয়েছে। অ্যাসিটেট ড্রেস, ব্লাউজ, ফাউন্ডেশন গার্মেন্ট, গার্মেন্ট লাইনিং, গৃহস্থলী আসবাবপত্র এবং বিশেষ কাপড়ে ব্যবহার করা হয়। ট্রাই অ্যাসিটেট খেলাধুলার জন্য এবং উচ্চ ভাঁজ প্লিট ধারণ করার সঙ্গে পোশাকের জন্য ব্যবহার করা হয়। পুনরুত্থিত বা রিজেনারেটেড প্রোটিন ফাইবার। রেশম এবং পশমের দাম প্রতিনিয়ত বাড়ছে। চীনাবাদাম, ভুট্টার মতো উদ্ভিজ প্রোটিনগুলি টেক্সটাইল ফাইবার তৈরির জন্য প্রচেষ্টা করা হচ্ছে। প্রোটিনগুলি থেকে প্রোটিনের অন্যান্য উৎসগুলিও নজরে এসেছে, যেমন দুধের বর্জ্য, দুধের কেসিন এবং মুরগির পালক পশু তন্তুর সম্ভাব্য উৎস হয়ে উঠেছে। যদিও এই ফাইবারগুলি টেকসই, তবে তাদের কিছু বৈশিষ্ট্য যেমন স্থায়িত্ব কম এবং শক্তি দুর্বল। ফলস্বরূপ আজ পর্যন্ত তাদের ব্যবহার সীমিত। সাম্প্রতিক বছরগুলিতে জৈব উপাদান থেকে অনেকগুলি টেকসই প্রোটিন ফাইবার তৈরি করা হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ হলো কেসিন ফাইবার। একটি মিল্ক কেসিন ফাইবার 2004 এপ্রিল মাসে ওকোটেক স্ট্যান্ডার্ড 100-এর সার্টিফিকেট পেয়েছে। এটির জল পরিবহন এবং বায়ু ব্যক্তযোগ্যতা খুব ভালো এবং খুব আরামদায়ক। এছাড়া এটি স্বাস্থ্যকর, হালকা নরম এবং ছত্রাক, পোকামাকড় এবং বার্ধক্য প্রতিরোধী। উলের তুলনায় এটার মধ্যে সালফারের পরিমাণ খুব কম, মাত্র 0.17%। 1937 সালে সয়াবিন প্রোটিন ফাইবার উদ্ভিজ প্রোটিন থেকে তৈরি প্রথম টেক্সটাইল ফাইবার। চিত্রে কেজিন ফাইবার প্রস্তুতির
ধাপগুলি দেখানো হয়েছে। কেজিন প্রথমে কস্টিক সোডা এবং জলে মিক্স করা হয়, এরপর ফিল্টার করা হয়, ফিল্টারের পর এর থেকে জল নিষ্কাশন করা হয়, তারপর একে স্পিনিং করা হয়, স্পিনিংয়ের থেকে টাও ফর্মে নেওয়া হয়, তারপর ওটাকে ড্রয়িং করে ফিলামেন্ট করা হয়, এটাকে হার্ডেনিং করা হয়, শক্ত করা হয়, তারপর ধোয়া হয় এবং শুকানো হয়, তারপরে ক্রিম্পিং মানে বাজ করা হয়, ফাইনালি ফিলামেন্টকে কাট করে শর্ট ফর্ম করে বেলিং করা হয়। সিনথেটিক ফাইবার রাসায়নিক পদার্থ থেকে উৎপাদিত, বেশিরভাগই পেট্রোলিয়াম পণ্য থেকে উদ্ভূত। ছোট অণু বা মনোমার পলিমারেশনের দ্বারা যুক্ত হয়। গুরুত্বপূর্ণ সিনথেটিক ফাইবারগুলি হলো নাইলন, পলিয়েস্টার, অ্যাক্রাইলিক এবং পলিঅলিফিন। এগুলো থার্মোপ্লাস্টিক অর্থাৎ উত্তপ্ত হলে নরম হয়। গ্লাস ট্রানজিশন টেম্পারেচার টিজি একটি বিশেষ তাপমাত্রা যেখানে পলিমার তার দৃঢ়তা হারায় এবং একটি নির্দিষ্ট আরও উচ্চ তাপমাত্রায় পলিমার গলে যায়। টিজি তাপমাত্রার নিচে পলিমারের ডাই গ্রহণ ক্ষমতা খুব কম। সিনথেটিক ফাইবারগুলি হাইড্রোফোবিক অর্থাৎ আর্দ্রতা শোষণ করে না, ঘর্ষণের স্ট্যাটিক আধার তৈরি হয় এবং রঞ্জনযোগ্যতা দুর্বল। তন্তুগুলি খুব দ্রুত শুকানো যায়। ব্যাকটেরিয়া, ছত্রাক এবং পোকামাকড় যেমন বিটলসের এবং মথ প্রতিরোধী। ওজনে হালকা অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব কম। সিনথেটিক বস্ত্র পরিধান মোটেই আরামদায়ক নয়। এগুলি চমৎকার তেল এবং গ্রিস শোষক। প্রাকৃতিক ফাইবার থেকে কম দাহ্য, এটি গলে যায় এবং ফোঁটা ফোঁটা করে পড়ে এবং পুঁথি বা বিট তৈরি করে। নিয়ন্ত্রিত অবস্থায় অধীনে তৈরি, অনেক বেশি বিশুদ্ধ এবং সাদা। স্পিনারেটের প্রস্থচ্ছেদ পরিবর্তন করলে সিনথেটিক ফাইবারগুলির প্রস্থচ্ছেদ গোলাকার, ট্রাইলোবাল, পেন্টালোবাল, কুকুরের হাড়, ফাঁপা বা অর্ধচন্দ্রাকার হয়। দ্বি উপাদান বা বাইকম্পোনেন্ট ফাইবারে দুটি পলিমার একটি ম্যাট্রিক্সে পাশাপাশি বা শীত কোর ভিতরে এবং বাইরের কনফিগারেশনে সাজানো হতে পারে। বা পলিএমাইড ফাইবার, নাইলন 6,6 সংকেত CH2,5 CONH, হেক্সামিথিলিন ডায়ামিন ও অ্যাডিপিক অ্যাসিডের স্টেপ গ্রোথ পলিমারেশনের মাধ্যমে প্রস্তুত করা হয় এবং 280 থেকে 290 ডিগ্রি তাপমাত্রায় গলিত স্পিনিং বা মেল্ট স্পিনিং করা হয়। নাইলন 6 CH2,4 CONH, CH2,6 NH, ক্যাপ্রোল্যাক্টামের রিং ওপেনিং চেইন গ্রোথ পলিমারেশনের দ্বারা উৎপাদিত হয়। উভয় ফাইবারই গলিত স্পিনিং বা মেল্ট স্পিনিং দ্বারা ফিলামেন্ট গঠন করা হয় এবং যান্ত্রিকভাবে প্রসারিত বা ড্রয়িং করে এদের ক্রিস্টালিটি বৃদ্ধি করা হয় এবং তন্তুগুলো স্পিনিংয়ের পরে ভালো অভিযোজন বা ওরিয়েন্টেশন হয়। ডিগ্রি অফ পলিমারাইজেশন 100 থেকে 250 ইউনিট পর্যন্ত হয়। উভয় নাইলনেরই গঠন এবং বৈশিষ্ট্য অনুরূপ। অ্যামাইড গ্রুপ তাদের হাইড্রোফিলিক করে তোলে অর্থাৎ জল আকর্ষণ করে এবং রঞ্জকগুলির জন্য আয়নিক সাইট সরবরাহ করে। নাইলন 6 রঞ্জনযোগ্যতা কম এবং নাইলন 6 তুলনায় একটু কঠোর স্পর্শানুভূতি আছে। নাইলন 6 262 ডিগ্রি তাপমাত্রায় গলে যায়, যেখানে নাইলন 6 215 ডিগ্রি তাপমাত্রায় গলে যায়। নাইলন শক্তিশালী এবং অনমনীয় ফাইবার যা চমৎকার স্থিতিস্থাপক এবং প্রসারিত বিকৃতি থেকে পুনরুদ্ধার হয়। ঘনত্ব কম এবং আর্দ্রতা 4 to 5%। এগুলি ফেনল, ফর্মিক অ্যাসিড এবং বেঞ্জাইল অ্যালকোহলে দ্রবণীয়। উচ্চ ঘর্ষণ প্রতিরোধের কারণে দড়ি উৎপাদনে ব্যবহার করা হয়। শুধুমাত্র চরম অবস্থায় অ্যাসিড, ক্ষার, বিজারক এবং জারক পদার্থ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়।
উচ্চ তাপমাত্রা এবং সূর্যালোকের অধীনে নাইলনগুলো হলুদ হয়ে যায় এবং শক্তি হ্রাসের সাথে অক্সিডেটিভ অবক্ষয়ের মধ্যে দিয়ে যায়। অ্যারামিড বা অ্যারোমেটিক নাইলন। অ্যারামিড পলিমাইড তন্তু অ্যারোমেটিক ডায়ামিনের সাথে অ্যারোমেটিক ডাইসিড ক্লোরাইডের পলিমারেশন একটি পোলার অ্যাপ্রোটিক দ্রাবণে করা হয়, যেমন NN ডাইমিথাইল ফর্মামাইড। একটি পোলার অ্যাপ্রোটিক দ্রাবক হচ্ছে এমন একটি দ্রাবক যা পোলার কিন্তু হাইড্রোজেন বন্ধনের জন্য দান করার মতো অ্যাসিডিক প্রোটন নেই। মেটা এবং প্যারা প্রতিস্থাপিত বেনজিন ডাইকার্বক্সিলিক অ্যাসিড ক্লোরাইড যথাক্রমে নোমেক্স এবং কেবলার অ্যারামাইড ফাইবারগুলির জন্য ডায়ামিনের সাথে বিক্রিয়া করা হয়। রৈখিক প্যারা কাঠামোর কারণে কেবলারের আণবিক চেইনগুলি অত্যন্ত শক্ত এবং প্রসারণ ক্রিয়াকলাপে সম্পূর্ণভাবে সারিবদ্ধ হয়ে যায়। মানবসৃষ্ট ফাইবারগুলির মধ্যে অ্যারামিড সবচেয়ে শক্তিশালী। ফাইবারগুলি দুর্দান্ত স্থিতিস্থাপক এবং নমনের বিকৃতি থেকে পুনরুদ্ধার হয়। অ্যারামিডগুলি খুব উচ্চ তাপ এবং বৈদ্যুতিক প্রতিরোধ ক্ষমতা রয়েছে। এগুলি চমৎকার অন্তরক বা ইনসুলেটরের কাজ করে। 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত প্রভাবিত হয় না। রাসায়নিক এবং জৈবিক আক্রমণের জন্য যথেষ্ট প্রতিরোধী। চিত্রে নমেক্স এবং কেবলার 2 এর মনোমারে দেখানো হয়েছে। নাইলন তন্তুগুলি সাধারণত মসৃণ পৃষ্ঠের সাথে রডের মতো থাকে এবং প্রস্থচ্ছেদ গোল বা ট্রাইলোবাল হয়। পলিইথিন টেরিফ্যালেট। পলিয়েস্টার অণুগুলি অত্যন্ত শক্তভাবে একসঙ্গে ঘনিষ্ঠভাবে রয়েছে, যার ফলে ভ্যান বল সৃষ্ট হয়। ফলে এটি একটি উচ্চ স্ফটিকাকার ফাইবার। তন্তুগুলি সাধারণত মসৃণ এবং রডের মতো গোলাকার বা ট্রাইলোবাল প্রস্থচ্ছেদের হয়। পলিয়েস্টার অত্যন্ত শক্তিশালী, অপেক্ষাকৃত শক্ত এবং নমন বিকৃতি থেকে পুনরুদ্ধারে সক্ষম। দুর্দান্ত স্থিতিস্থাপক এবং পলিয়েস্টার বেশ হাইড্রোফোবিক বা জল প্রতিরোধক। ফাইবার উচ্চ তাপমাত্রায় ফেনল, ক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড বা ক্লোরিনযুক্ত হাইড্রোকার্বন দ্বারা স্ফীত হয় বা দ্রবীভূত হয়। তাপ পরিবাহিতা মাঝারি এবং প্রতিরোধ ক্ষমতা বেশি, যা স্থির বৈদ্যুতিক বা স্ট্যাটিক ইলেকট্রিসিটির আদান তৈরি করে। পলিয়েস্টার 210 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেডে নরম হয় এবং 250 থেকে 255 ডিগ্রি সেন্টিগ্রেডে গলে যায়। অ্যাসিড, ক্ষার, জারক এবং বিজারক পদার্থগুলির জন্য পলিয়েস্টার অত্যন্ত প্রতিরোধী এবং শুধুমাত্র গরম ঘনীভূত অ্যাসিড এবং ক্ষার দ্বারা আক্রান্ত হয়। জৈবিক এজেন্ট দ্বারা আক্রান্ত হয় না। পলিয়েস্টার কম তাপমাত্রায় সহজে রং করা যায় না এবং মাঝারি দাহ্যতা রয়েছে। টেরেফথ্যালিকের বেনজিন বলে সালফোনিক অ্যাসিড গ্রুপের প্রয়োগ করলে ক্যাটায়নিক ডাই দ্বারা রঞ্জনযোগ্য পলিয়েস্টার CD পলিয়েস্টার ক্যাটায়নিক ডায়াবল পলিয়েস্টার উপলব্ধ হয়। হ্যালোজেন যেমন ব্রোমিন, ফসফোনেট গ্রুপগুলি পলিয়েস্টারে যোগ করলে এরা শিখা প্রতিরোধী বা ফ্লেম রেজিস্ট্যান্স হয়ে ওঠে, বিশেষ করে যদি অ্যান্টিমনি অক্সাইড ফাইবার ম্যাট্রিক্সে থাকে। রেশমের মতো কোমলতা অর্জনের জন্য গরম ক্ষার সহ পলিয়েস্টারের ত্বক বা পৃষ্ঠ পরিবর্তন করা হয়। চিত্রে পলিয়েস্টারের মাইক্রোস্কোপিক অনুদৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ দেখানো হয়েছে। অ্যাক্রাইলিক ফাইবার। অ্যাক্রাইলিক ফাইবারগুলির মধ্যে রয়েছে অ্যাক্রাইলিক, মোনোঅ্যাক্রাইলিক এবং অন্যান্য ভিনাইল ফাইবার, যার মধ্যে সায়ানাইড গ্রুপ পার্শ্ব শৃঙ্খল বা সাইড চেন হিসাবে রয়েছে। 85% বেশি এবং 85% কম অ্যাক্রাইলোনাইডেল ধারণকারী ফাইবারগুলি যথাক্রমে অ্যাক্রাইলিক এবং
মোডাক্রাইলিক ফাইবার হিসাবে পরিচিত। কোপলিমারগুলি হলো মিথাইল মিথাক্রাইলেট, ভিনাইল অ্যাসিটেট বা ভিনাইল পাইরিডিন। কোপলিমারগুলি একটি প্রক্ষেপণকারী দ্রবণের মধ্যে দিয়ে, মানে ডিজলভিং প্রেসিপিটেটিং সলিউশনের মধ্যে দিয়ে যাওয়ার মাধ্যমে অধক্ষিপ্ত হয় বা গরম প্রকোষ্ঠ বায়ু প্রকোষ্ঠের মধ্যে দিয়ে যাওয়ার ফলে শুষ্ক স্পিনিং সম্পন্ন হয়। অ্যাক্রাইলিক স্ট্রাকচার দেখানো হয়েছে, এর দুটি অংশ, একটাতে সায়ানাইড আছে আর একটা ভিনাইল গ্রুপ। যদি সায়ানাইড অংশ 85%-এর বেশি হয় তবে এটা অ্যাক্রাইলিক, এবং বাকি অংশ তখন 15%-এর নিচে হয়। আর মোডাক্রাইলিকের ক্ষেত্রে সায়ানাইড গ্রুপ অংশ 85%-এর কম এবং ভিনাইল অংশ 50%-এর বেশি। অ্যাক্রাইলিক তন্তুগুলি হস্ত অনুভূতি, উষ্ণ এবং স্ফীত। ইহাদের স্থিতিস্থাপকতা ভালো এবং কোঁচকানো প্রতিরোধ ক্ষমতা আছে। ডিপি প্রায় 150 থেকে 200। অ্যাক্রাইলিক তন্তুগুলি প্রসারণীয় শক্তি বা টেনসাইল স্ট্রেন্থ মাঝারি এবং দুইটো করার আগে প্রসারণ, দ্যাট ইজ ইলংগেশন অ্যাট ব্রেক, মাঝারি। ফাইবার মাঝারিভাবে শক্ত এবং চমৎকার স্থিতিস্থাপক এবং নমন বিকৃতি থেকে পুনরুদ্ধারের ক্ষমতা থাকে। আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা কম, কিন্তু পলিস্টারের চেয়ে বেশি। তন্তুগুলি খনিজ অ্যাসিড এবং সাধারণ দ্রাবকগুলির ভালো রাসায়নিক প্রতিরোধ প্রদর্শন করে। শুধুমাত্র ঘনীভূত অ্যাসিড দ্বারা আক্রান্ত হয় এবং লঘু ক্ষার দ্বারা ধীরে ধীরে হাইড্রোলাইজ হয়। উচ্চ তাপমাত্রায় সোডিয়াম হাইপোক্লোরাইট দ্রবণ ছাড়া জারক এবং বিজারক দ্বারা প্রভাবিত হয় না। জৈবিক এজেন্ট এবং সূর্যালোয় দ্বারা প্রভাবিত হয় না। 200 ডিগ্রির উপরে যদি উত্তপ্ত করা হয় তবে ফাইবারে রঙিন গ্রুপ তৈরির সাথে জটিল প্রক্রিয়া দ্বারা অক্সিডাইজ হয়ে কালো হয়ে যায়। অ্যাক্রাইলিক কাপড় উলের মতো উষ্ণতা ধারণ করে। প্রকৃতপক্ষে এটি উলের একটি সস্তা বিকল্প। এটি উলের থেকে অনেক বেশি উজ্জ্বল। অ্যাক্রাইলিক তন্তুগুলি বিভিন্ন ব্যবহার আছে, যেমন নরম উলের মতো বৈশিষ্ট্যযুক্ত পছন্দসই সোয়েটার, স্কার্ট, পোশাক, স্যুট, বোনা পোশাক, কম্বল, মোজা, কার্পেট, গৃহসজ্জার সামগ্রী ইত্যাদি প্রস্তুতিতে ব্যবহার করা হয়। অ্যাক্রাইলিক তন্তুগুলির প্রস্তুতি সাধারণত গোলাকার বা কুকুরের হাড়ের অনুরূপ, পৃষ্ঠতল বা সারফেস মসৃণ। পলিউরেথিন ফাইবার, পলিউরেথিন ফাইবার বা স্প্যান্ডেক রাবারের মতো অত্যন্ত প্রসারণযোগ্য এবং স্থিতিস্থাপক। রাবারের চেয়ে শক্তিশালী এবং বার্ধক্য বা এজিং প্রতিরোধী। ফাইবার সহজেই রঞ্জনযোগ্য এবং সূক্ষ্ম সুতো তৈরি করা যায়। এটি একটি বিশেষ স্পিনিং পদ্ধতিতে গ্লাইকল এবং ডাই আইসোসায়ানেট থেকে তৈরি করা হয়। পলিউরেথিনগুলি খেলাধুলার পোশাকে খুব জনপ্রিয়। দৌড়বিদ এবং জাম্পারদের জন্য, চলবার পৃষ্ঠ নির্মাণে, ক্রীড়াবিদদের জন্য বিল্ডিং ম্যাট তৈরিতে এবং যুদ্ধের খেলায় বা জাহাজ নির্মাণে, জল এবং পেট্রোকেমিক্যাল যৌগগুলির বিরুদ্ধে সুরক্ষার জন্য এগুলি ব্যবহার করা হয়। টেক্সটাইল ফাইবারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। নিম্নলিখিত সারণীতে টেক্সটাইল তন্তুর কিছু জরুরি ভৌত ধর্ম দেখানো হয়েছে। প্রথম, স্পেসিফিক গ্র্যাভিটি, তন্তুর গুরুত্ব, ওজন। কটনের ক্ষেত্রে 1.5 to 1.58, ফ্ল্যাক্স 1.5, জুট 1.48 to 1.5, উল 1.28, সিল্ক 1.25 to 1.3, viscose 1.46, পলিয়েস্টার 1.34, পলিয়ামাইড 1.14, মোডাক্রাইলিক 1.16। ফাইবার ডায়ামিটার, তন্তুর ব্যাসার্ধ, ব্যাস। কটন 0.014 থেকে 0.016, জুটের 0.02, সিঙ্গল ফাইবার 0.01, উলের ক্ষেত্রে 0.17 to 0.4, সিল্ক 0.009, ভিসকোস ভ্যারিস, পলিয়েস্টার ভ্যারিস, পলিমাইড ভ্যারিস, মোডাক্রাইলিক ভ্যারিস। ময়েশ্চারিং, আর্দ্রতা, কটন 7 to 8%,
flax 10 to 12%, jute 10%, wool 14 to 16%, silk 10 to 11%, viscose 11 to 13%, polyester 0.4, polyamide 2.8 to 5, modacrylic 1.2 to 2.5. Initial modulus is shown: cotton 4, wool 2, silk 7, viscose 5, polyester 6, polyamide 2, modacrylic 6. Initial modulus তন্তুর দৃঢ়তা প্রকাশ করে। ইউনিট হচ্ছে গ্রাম ফোর্স পার টেক্স। টেনাসিটি বা শক্তি, প্রসারণকালীন শক্তি: কটন 19 to 46, flax 19 to 54, jute 31.5 to 40.5, wool 11 to 14, silk 39, viscose 20 to 51, polyester 25 to 54, polyamide 32 to 65, modacrylic 18 to 30. Elongation and weight: cotton 5.6 to 1, flax 3, jute 1 to 1.25, wool 29 to 43, silk 23 to 24, viscose 8 to 20, polyester 12 to 55, polyamide 16 to 65, modacrylic 20 to 50. এই পরিমাপগুলি আনুমানিক এবং সাধারণভাবে বৈধ। সিনথেটিক ফাইবারগুলি উৎপাদন অবস্থার উপর নির্ভর করে উল্লেখযোগ্য পার্থক্য লক্ষ্য করা যেতে পারে। মাইক্রোস্কোপিক আইডেন্টিফিকেশন: মাইক্রোস্কোপের মাধ্যমে শনাক্তকরণ। তুলা অনুদৈর্ঘ্য বরাবর পাকানো এবং পরিবর্তনশীল আকার এবং প্রস্থচ্ছেদ। সবচেয়ে ভিতরে বড় ফাঁকা চ্যানেলকে লুমেন বলে। পাট অনুদৈর্ঘ্য দৃশ্যে নোড এবং বিভিন্ন ব্যাসের লুমেন। প্রস্থচ্ছেদ দৃশ্যে ফাইবারে বান্ডিল দেখা যায়। বহুভুজ প্রস্থচ্ছেদ এবং বৃত্তাকার লুমেন বা উপবৃত্তাকার রূপরেখা। ভিসকস রেয়ন দৈর্ঘ্য বরাবর অসংখ্য সরলরেখা এবং প্রস্থচ্ছেদ অনিয়মিত রূপরেখা। অ্যাসিটেড রেয়ন উজ্জ্বল ফিলামেন্ট। ড্রাগিমা দৃশ্যে ভারী স্টেরেশন, অনুদৈর্ঘ্যে ভারী স্টেরেশন, অনিয়মিত প্রস্থচ্ছেদ। পলিয়েস্টার অনুদৈর্ঘ্য বৈশিষ্ট্যহীন রডের মতো, প্রস্থচ্ছেদ বৃত্তাকার বা অন্য আকৃতি, স্পিনারেট আকৃতি এবং স্পিনিং অবস্থার উপর নির্ভর করে। নাইলন 1 সাধারণ নাইলন, বৈশিষ্ট্যহীন স্বাভাবিক নাইলন, দীপ্তি অপসারক এজেন্টের দাগ দেখা যায়, ডিলাস্টারিং এজেন্ট। এবং ট্রাইলোবল বা প্রোফাইলযুক্ত নাইলনের অনুদৈর্ঘ্য দৃশ্য লবগুলির ইন্ডেন্টেশনের কারণে বিস্তৃত ছায়া রেখা দেখায়। অ্যাক্রাইলিক অরলান টাইপ 42 রিবনের মতো মোচড়, চীনাবাদামের মতো বা প্রসারিত প্রস্থচ্ছেদ। দ্রাব্যতা পরীক্ষা: ফাইবারের রাসায়নিক গঠন বিভিন্ন দ্রাবকগুলিতে এর দ্রবণীয়তা দ্বারা নির্ধারণ করে তন্তুটি সহজে শনাক্তকরণ করা যায়। তন্তু তুলা দ্রাবক ক্রিপোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ বা 70% সালফিক অ্যাসিড দ্রবণ। শন পাট 70% সালফিক অ্যাসিড দ্রবণে বাদামি রঙের দ্রবীভূত বাদামি রঙের দ্রবণ তৈরি করে। উল 5% কস্টিক সোডা দ্রবণে ফোটার সময় দ্রবীভূত হয়। বাষ্প সীসা অ্যাসিড লেড অ্যাসিডের কাগজকে কালো করে। সিল্ক ঠান্ডায় 5% কস্টিক সোডা দ্রবণে দ্রবীভূত হয়। ভিসকস ক্রিপোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে দ্রবীভূত হয় বা 60% সালফিক অ্যাসিডে দ্রবীভূত হয়। অ্যাসিটেট অ্যাসিটনে দ্রবীভূত হয়। পলিয়েস্টার গরম এমক্রেসল এবং গরম ও অর্থোক্লোরোফেনলে দ্রবীভূত হয়। পলিয়ামাইড গরম এমক্রেসল বা 90% ফর্মিক অ্যাসিড সলিউশন বা 90% হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন বা 60% সালফিক অ্যাসিডের সলিউশনে দ্রবীভূত হয়। অ্যাক্রাইলিক ফুটন্ত ডাইমিথাইল ফর্মামাইডে দ্রবীভূত হয়। টেক্সটাইল ফাইবারের জ্বলন প্রক্রিয়া ফ্লেম টেস্ট: উন্মুক্ত অগ্নিশিখায় তন্তুগুলির প্রতিক্রিয়া তন্তুগুলির শনাক্তকরণে
একটি দরকারি পরীক্ষা। প্রাকৃতিক তন্তুগুলি এবং পুনরুত্থিত তন্তুগুলি একটি বৈশিষ্ট্যযুক্ত গন্ধের সাথে পুড়ে ছাই হয়ে যায়। থার্মোপ্লাস্টিক সিনথেটিক ফাইবারগুলি গলে যায় এবং সংকুচিত হয় ও শক্ত গুটি তৈরি করে। তুলা এবং পুনরুত্থিত বা রিজেনারেটেড সেলুলোজিক ফাইবার যেমন ভিসকোস পোড়া কাগজের গন্ধে দ্রুত পুড়ে যায়, সামান্য বা কোনো ছাই থাকে না। প্রোটিন ফাইবার যেমন উল আর সিল্ক চুলের পোড়া গন্ধে ধীরে ধীরে পুড়ে যায়, সহজে চূর্ণযোগ্য কালো গুটি পড়ে থাকে, অবশিষ্ট থাকে। অ্যাসিটেড ফাইবারগুলি ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিডের গন্ধে পুড়ে যায় এবং গলে যায়, শক্ত কালো গুটি পড়ে থাকে। পলিঅ্যামাইড ফাইবার অ্যামিনের গন্ধের সাথে গ্লাসযুক্ত গুটি তৈরি করে। পলিস্টার ফাইবারগুলি সুগন্ধযুক্ত অনিয়মিত গুটি তৈরি করে। অ্যাক্রাইলিক তন্তুগুলি ছোট শক্ত কালো গুটি তৈরি করে। অন্যান্য ফাইবার শনাক্তকরণ পরীক্ষা। আপেক্ষিক গুরুত্ব পরীক্ষা। বিভিন্ন ঘনত্বের দাবক মিশ্রণের একটি সিরিজ প্রস্তুত করা যেতে পারে। ফাইবারের আপেক্ষিক গুরুত্ব যদি একটি নির্দিষ্ট দাবক মিশ্রণের চেয়ে বেশি হয় তবে এটি ডুবে যাবে এবং কম হলে এটি ভেসে যাবে। এর মাধ্যমে ফাইবারের তন্তুর আপেক্ষিক গুরুত্ব জানা গেলে ফাইবারটি শনাক্তকরণ সম্ভব। স্টেনিং পরীক্ষা। ছোপ পড়ার পরীক্ষা। বিভিন্ন শ্রেণীর রঞ্জনের জন্য তন্তুগুলি ভিন্ন ভিন্ন আকর্ষণ রয়েছে। ফাইবারের শনাক্তকরণ করতে বিভিন্ন শ্রেণীর ডাই মিশ্রণ ব্যবহার করা যেতে পারে। ফাইবার সামগ্রী নিশ্চিন্ত করতে 2 বা ততোধিক স্টেনিং এজেন্ট ব্যবহার করা যেতে পারে। অন্যান্য বিশ্লেষণাত্মক পরীক্ষা যেমন অপটিক্যাল এবং ইলেকট্রন মাইক্রোস্কোপি, এক্স রে বিবর্তন বা ডিফ্রাকশন, ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি, অতিবেগুনি দৃশ্যমান স্পেকট্রোস্কোপি, তাপীয় বিশ্লেষণ, প্রাথমিক এবং শেষ গ্রুপ এন্ড গ্রুপ অ্যানালিসিস, কেমিক্যাল। আমি আশা করি আপনি বুঝতে পারবেন যে ভিডিওটি তথ্যপূর্ণ। এই ভিডিওতে টেক্সটাইল তন্তুর বিভিন্ন দিক গভীরভাবে আলোচনা করা হয়েছে। আশা করি আপনার এই ভিডিওটা ভালো লাগবে। অনুগ্রহ করে মন্তব্য করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, ধন্যবাদ।